স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। চলছে বনানীর ধর্ষণ মামলার তদন্ত, নানা মাধ্যমে আসছে প্রতিক্রিয়া। আপন জুয়েলার্স এবং হোটেল রেইনট্রির মালিককে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব নিয়ে আজকের আলোচনা রেইনট্রির কালো ছায়া। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা, আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী। স্বাগত আপনাদের। শিপা হাফিজা, আমরা যেই বিষয়টি নিয়ে গত কয়েকদিন যাবতীয় অনেক আলোচনা হচ্ছে তদন্তটি, এবং প্রথম কয়েকদিন মামলার পরে যেহেতু আসামিরা গ্রেপ্তার হননি, আজকে পর্যন্ত আমরা জানি যে 5 জন আসামির মধ্যে 4 জনই গ্রেপ্তার হয়েছেন, এটি একটা আশার বিষয়। তদন্ত চলছে। সামগ্রিকভাবে এই বিষয়টি যেইভাবে আলোচনায় এসেছে, প্রথমে একটা বিষয় আছে যে একটা ঘটনার অনেক দিন পরে মামলা হয়েছে এবং সেই ক্ষেত্রেও এক ধরনের মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু সেইটি যে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক, কারণ এটি আসলে সময়ের সঙ্গে সম্পর্কিত না। একটা যদি অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে সেই অপরাধের অবশ্যই বিচার হওয়া প্রয়োজন। সামগ্রিকভাবে আমরা বনানীর ঘটনাটা নিয়ে, যেহেতু আপনি আইন সালিশ কেন্দ্রের একটা অবস্থান আছে সমাজে, এখন এই ঘটনাগুলি কিরকম ঘটছে সেগুলি নিয়েও একটু আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ। সম্প্রতি যে ঘটনা বনানীর ধর্ষণ কেসটা, একটা প্রশ্ন হচ্ছে আপনার যে এটা অনেকদিন পরে হলো মানুষ বলছেন। এখন প্রথমত ধর্ষণ কেসগুলো যখন হয়, এই আকস্মিকতা কাটিয়ে উঠতে যে ভিকটিম তার কিন্তু সময় লাগে। আর অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের যে আমাদের সংস্কৃতি, যখন একজনকে ধর্ষণ করা হয় মনে করা হয় বুঝি তার সম্মান গেল কিংবা তার পরিবারের সম্মান গেল। এই কথাটা কাউকে বলা যাবে না, বললে সারাটা সমাজ ওর দিকে একটা ধিক্কারের দৃষ্টি নিয়ে তাকাবে। ওই জায়গা থেকে এই যে দুজন মেয়ে কত বড় সাহস করে, বুকের পাটা অনেক বড় ওদের, যে তারা পুলিশ থানা পর্যন্ত গেছেন এটা বলার জন্য। যখন তারা রিয়েলাইজ করেছেন যে এটা আসলে অন্যায়টা ইচ্ছাকৃত করেছে যারা করেছে তারা, এবং তারা রিপেন্টেড না এটার জন্য, তখন তারা ভেবেছে যে এটার জন্য তারা বিচার চায়। তারা গেছে পুলিশের কাছে, সেইখানে থানাতে এই জিডিটা করতে তাদের অনেক দিন, অনেকবার অনেক সময় লেগেছে। আজকে ছবিও দিয়েছে যে কে তাদেরকে বলেছেন যে থানা থেকে বের হয়ে যান, একজন উচ্চপদস্থ কর্মচারী। সেই ক্ষেত্রে তারা বলেছেন, এবং বলার কেসটা হবার পর আমরাও জেনেছি। আমার মনে হয় এটা সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করেছে, কারণ যেহেতু ঘটনাটা বনানীর আর এই সম্পর্কিত অনেকেই হয়তো আছেন যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, তো সেই জন্য সহজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে আসা। আর এইভাবে একটা ভয়ঙ্কর ধরনের ঘটনার প্রতিবাদ মানুষে করেছে, প্রতিবাদ করেছে ঘরে বসে, প্রতিবাদ রাস্তায় এসে করেছে, সাংবাদিকরা তারপর এটা তুলে নিয়েছেন, এটাও সত্য কথা। এবং আমরা দেখেছি প্রথমে দুজনকে যখন অ্যারেস্ট করলো, সন্দেহ কিন্তু যায় নাই মানুষের মন থেকে। জনগণ বলছে ও এটা বোধহয় লোক দেখানো, এটা হয়তো বা ওদেরকে সেফ করার জন্য ওদেরকে সেফ কাস্টডিতে নিয়ে যাওয়ার মতন ব্যাপার হচ্ছে, হয়তো ওদেরকে জামিন দিবে, হয়তো ওদেরকে পাঠিয়ে দিবে অন্য কোনো দেশে। কারণ প্রতিপক্ষের মাসল পাওয়ার অনেক বেশি, টাকার গরম অনেক বেশি, তারা অসম্ভব শক্তিশালী। তো আমরা আজকে দেখলাম আরো দুজনও গ্রেফতার হয়েছে। খুবই আশার কথা এটা যেটা করা হচ্ছে, কারণ এই বাংলাদেশে ধর্ষণের যে সংখ্যা বাড়ছে, গত 5 বছর ধরে 7 থেকে 12 বছরের মেয়েদের উপরে অধিকাংশ ধর্ষণ হচ্ছে। 55% ধর্ষণটা হচ্ছে কিন্তু এই শিশুদের উপরে, এবং এটা বিচার হচ্ছে না। বিচার যেহেতু একটার হয় না, তখন আরেকটা বিচারও পিছিয়ে যায়, এবং এই বিচারহীনতা এই ধর্ষকদেরকে, এই অত্যাচারীকে সাহস যোগান দেয়, এবং তারা মনে করে তারা পার পেয়ে যাবে। অনেকগুলো প্রশ্ন আসে, যেমন মেয়েরা হয়তো কাপড় পরে নাই ঠিক মতন, তারা উত্তেজিত করেছিল। তাহলে যখন এটা ডক্টর সাজিয়ার ধর্ষণ হয়েছিল, শি ওয়াজ অল কাভার্ড। তনু কিছুদিন আগে হলো, শি ওয়াজ অল কাভার্ড। সো কথাটা তো মিলল না। আবার এটাই যদি হয় যে তার শারীরিক সেক্সুয়াল অ্যাট্রাকশনে করায় বলে ধর্ষিত হয়, মাত্র দেখলাম 5 তারিখে না কবের পেপারে দেখলাম নারায়ণগঞ্জে 80 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করেছে। এবং এটা আমি আজকে দেখলাম বলছি না, এটা প্রতিনিয়ত হচ্ছে। 5 বছরের বাচ্চাকে করছে। যখন তিশাকে মেরে ফেলেছিল এরকমই
উত্তক্ত যৌন হয়রানি উত্তক্তকরণ করে, সেই মেয়েটির বয়স ছিল 8। কাজে এটা আসলে মেয়েরা উত্তেজক হয় বলে যে ধর্ষণ হয়, এটা সম্পূর্ণ একটা মিথ্যা, এটা মিথ্যা বানোয়াট একটা চিন্তাধারা সমাজে প্রচলিত হয়েছে। এবং আমাদের সাধারণ পেট্রিয়ার্কাল সমাজে মানুষ অন্যের উপরে দোষ দিয়ে নিজে বাঁচতে চায়, বিশেষ করে কম শক্তিশালী যারা তাদের উপর দিয়ে। শিপা ফিজা, এইখানে আমি পরে আপনার কাছে ফিরে এসে আমি জানি যে আপনার এই ক্ষেত্রে একটা লম্বা ক্যারিয়ার, ফলে জেন্ডার পার্সপেক্টিভটা কিভাবে কাজ করছে আমাদের মানসিক গঠনে এবং সেটা শেষ পর্যন্ত সামাজিক আচরণে আমরা প্রকাশ করি, সেগুলি নিয়ে একটু কথা বলবো। কাজী জিয়াজুল হকের কাছে যাব। এই ঘটনাটির ক্ষেত্রে আমরা দেখেছি যে জাতীয় মানবাধিকার কমিশন প্রথম থেকেই অত্যন্ত শক্তিশালী অবস্থান নিয়েছে এবং দ্রুত যাতে আসামিদের গ্রেপ্তার করা হয় সেই জন্য প্রথম থেকেই আপনি সোচ্চার ছিলেন। এই ধরনের ঘটনা অনেক বাড়ছে, ফলে এগুলিকে কমিয়ে নিয়ে আসার জন্য মানবাধিকার কমিশনের একটা বড় অ্যাডভোকেসি রোল আছে। সেই জায়গাটিতে আপনারা কিভাবে কাজ করছেন এবং সামগ্রিকভাবে এই ক্ষেত্রে কমিশন সারা দেশের মানুষকে কিভাবে সম্পৃক্ত করতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দর্শকবৃন্দকে ধন্যবাদ। হ্যাঁ, এই যে বিষয়টা আপনি তুলে দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা একটা ধর্ষণের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে বিচার করলাম, হয়তো বিচারে তার শাস্তিও হলো। তার চেয়ে বড় কথা হচ্ছে যে সেই শাস্তিটা যে হলো, সেটা বড় কথা হচ্ছে যে এই শাস্তিটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। যে আমরা কথায় কথায় বলা হয় যে বিচারহীনতার সংস্কৃতির ভিতরে আমরা আছি। আমরা বিচারহীনতার সংস্কৃতিকে আমাদের বের করে নিয়ে আসতে চাই। প্রত্যেকটা মানুষ তার সমস্ত লিবার্টি নিয়ে স্বাধীনতা থাকতে পারে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং সেই কারণেই এই জাতীয় ঘটনা যখন আমাদের চোখের সামনে আসে, তখন স্বভাবতই আমরা এই ঘটনাটাকে ধরে আমরা জাতির কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে, এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই অপরাধের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদেরকে ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি এই বিষয়টার সঙ্গে দেখেন যে বনানীতে যে ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুটো মেয়ে মধ্যবিত্ত পরিবার, আমরা যতটুকু জেনেছি, আর যারা ঘটনাটা ঘটেছে তারা খুবই উচ্চবিত্ত পরিবারের সন্তান। তো আপনার এবং সেটার জন্য সমগ্র জাতি কিন্তু একটা ধাক্কা দিয়েছে আর কি, প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছে, এবং যার ফলশ্রুতিতে শুধু আমরা না, আমাদের সাথে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এখানে মিডিয়া, তাদেরকে ধন্যবাদ দিতে। কারণ আমি মিডিয়াতে নিউজটা দেখেই তো সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি করলাম, আমরা এই যে কথাগুলো বলতে শুরু করলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এছাড়া গ্রামে গঞ্জে, যেটা একটু আগে শিপাবা বললেন, গ্রামে গঞ্জে প্রতিনিয়ত অনেক এই জাতীয় ঘটনা ঘটছে। আমরা তো গোটা দেশকেই তো আমরা এই জাতীয় ঘটনা, ধর্ষণ থেকে মুক্ত করার জন্য সুন্দর সমাজ আমরা দেখতে চাই। তো সেগুলোর তো কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না, সেগুলোর জন্য মানুষ অতটা সচেতন হচ্ছে না, সিভিল সোসাইটি ততটা জানতেও পারছে না। যেমন ধরেন কয়েকদিন আগে শ্রীপুরে যে দুঃখজনক ঘটনাটি ঘটলো, একটা 8 বছরের মেয়েকে শ্লীলতাহানির কথা বলে একটা শ্লীলতাহানির চেষ্টা করা হলো, এবং এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। এই মেয়েটার শ্লীলতাহানিটা কিন্তু বড় ছিল না ওদের কাছে ছিল হজরত আইন নামের এই দরিদ্র লোকটি দীর্ঘদিন থেকে একটা সরকারি খাস জমিতে বসবাস করত, এবং সেই খাস জমি থেকে তাকে উচ্ছেদ করে ওই জমিটা দখল করার জন্য বহুদিন থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একটা গ্রুপ, ওই ফারুক গং, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং ও তার থেকে রক্ষা পাওয়ার জন্য ও অনেক চেষ্টা করেছে ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে। তার দৌড়ে, গরিব মানুষটা দৌড়তে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্তই, ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে সেখানে সে বিচার পায়নি, উপরন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছে পয়সার লোভ দেখিয়ে। তারপরেও কিন্তু সে থানায় গিয়েছে, থানায় যে সে মামলা করার জন্য থানায় গিয়েছে, সে এজাহার নিয়ে গেছে, সেটাকে এফআইআর হিসেবে ট্রিট না করে তার একটা জিডি করে রেখেছে, এবং জিডির পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তো বিভিন্ন জায়গায় যে যখন সে দেখলো যে না, বিচার পাওয়া যাচ্ছে না, এই দরিদ্র লোকটা, তার তো ওর উপরে যাওয়ার কোনো কায়দা নেই, তার সে তো মানবাধিকার কমিশন তো আসতেও পারছে না, বা কোনো একটা বেসরকারি সংস্থা যারা কাজ করছে এই ব্যাপারে তাদের কাছে আসার পর তো সে যেগুলো জানেও না, হয়তো ইনফরমেশনটা তার নেই। তো সেখানে দেখেন যে যারা এই ঘটনাগুলো ঘটালো, তারা কিন্তু খুব একটা প্রচণ্ড প্রভাবশালী লোক না, আপন জুয়েলার্সের মতো তারা না, তারা ওই হজরত আলীর চেয়ে অপেক্ষাকৃত পাওয়ারফুল। কিন্তু সেই লোকগুলোকে এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারলো না। এই যে দুটো মানুষ বিচার না পেয়ে ক্ষোভে, দুঃখে, অপমানে, যন্ত্রণায়
সে যে আত্মহত্যার মতো একটা খারাপ পথ বেছে নিতে পারলো, তো কিন্তু সেই লোকটার এখন পর্যন্ত সেটাকে আমরা একটা লোককে আমরা ধরতে দেখলাম না। এটা খুবই দুঃখজনক। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, এবং সেই সাথে আমি এটাও বলতে চাই যে আমাদের পুলিশ বাহিনী কিন্তু অদক্ষ না, এটা আমি বিশ্বাস করি না। আমাদের পুলিশ বাহিনীর ভিতরে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সদস্যের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তাদের সদিচ্ছার অভাব, এবং তারা কোনো না কোনোভাবে আপোষ করে ফেলে অপরাধীর সঙ্গে। তো সেই কারণে আমরা বলতে চাই যে যেভাবে এই 4 জনকে ধরা হয়েছে আরেকজনকেও ধরা হোক বনানীর ঘটনায়, এবং ওই ফারুকের সাথে যে বাকি 4 জন আছে তাদের 5 জনকে ইমিডিয়েটলি ধরে মানুষের মনে হয় একটা বিশ্বাস আনার এই দায়িত্বটা পুলিশের, যে আমাদের দেশে আইন আছে এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের দেশের পুলিশ যারা মানুষের রক্ষকের দায়িত্ব যাদের, তারা সঠিকভাবে কাজ করে যাচ্ছে। মানুষকে একটু আস্থার সাথে বসবাস করার পরিবেশটা পুলিশের কাছে পুলিশ যেন সৃষ্টি করে দেয়, এইটাই পুলিশের কাছে আমার অনুরোধ বা আহ্বান থাকবে। বিশেষ করে যার হয়তো কোথাও যাওয়ার জায়গা নেই তার কাছেই সরকারকে এবং সরকারের এই এজেন্সিগুলিকে যেতে হবে, সেইটার ব্যাপারটা আমার মনে হয় যে ওইটাও একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে এই বিষয়গুলি কতটুকু আমরা করতে পারছি জানি না, সেগুলি নিয়েও আমরা একটু কথা বলবো। সালমা আলী, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে 48 ঘন্টা সময় লেগেছিল এই মামলাটি নিতে, এবং আমরা সাধারণভাবে দেখি আপনাদের অভিজ্ঞতা একদম মানে আরো বলা যায় যে বাস্তব অভিজ্ঞতা আছে বিভিন্ন ক্ষেত্রে কিরকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, বিশেষ করে যখনই একটা ধর্ষণের মামলা অভিযোগ নিয়ে কেউ থানায় যায় প্রথমেই কিন্তু এক ধরনের রেজিস্ট্যান্স আমরা দেখতে পারি পুলিশের পক্ষ থেকে, যে এইটি আসলেই ধর্ষণ কিনা। না একটা চুরির ঘটনা নিয়ে যত সহজে একটা মামলা হয়, ধর্ষণের ঘটনা নিয়ে এই সহজে অভিযোগটা নিতে আমরা দেখি না। সামগ্রিক প্রেক্ষাপটে একটু জানতে চাই যে কতটা কঠিন বাংলাদেশে এই ধরনের মামলা করা। যে ধন্যবাদ। আসলে ধর্ষণটা যেটা আমরা মনে করি এটা শুধু নারীর শারীরিক যে বিষয়টা তা না, মানসিক, পারিবারিক এবং অনেকগুলা বিষয়। সেখানে প্রথমে একটা মেয়ে এই ধরনের কেসগুলো যদি হয় সে কিন্তু বেশিরভাগ সময় এবং আমাদের এটা কিন্তু চেপে যায়, কারণ সে আশেপাশে শুধু সে না, তার পরিবার, তার বন্ধুবান্ধব সবাই কিন্তু এটাকে, এবং সেইটাই কিন্তু একটা বড় কারণ ধর্ষকদের আরও বড় ঘটনাগুলো ঘটানোর জন্যে। এটা শুধু আমাদের দেশে না, এটা আমাদের আশেপাশের দেশে, এমনকি বাইরেও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও। সেখানে এটা একটা প্রথম বিষয়। তারপরে প্রথম যে একটা ঘটনার পরে যে একটা ঘোর থাকে, একটা মেয়েটা প্রথম সপ্তাহটা যায়, তার কিন্তু এটা কিন্তু আমাদের অনেক কেসে এবং অনেকগুলা গবেষণা এবং বিভিন্ন সময় দেখেছি, সেটা একটা কারণ। এবং তারপরে আমাদের সবসময় তারপরে যখন সে সাহস করে, আমি প্রতিবাদী নারী, সাহসী নারী যারা এইগুলার থেকে পার করে আসতে পারে, কিন্তু তারা সবসময় আমাদের কাছে আমরা যেটা যে নারী বান্ধব একটা পরিবেশ, শিশু বান্ধব পরিবেশ, সেটা কি আমি যদি একজন মানুষ আমি থানায় যায় যদি একটা কোনো কিছু বলবো না, শুধু যাব আমার পরিচয় ছাড়া যে আমার একটা সমস্যা আছে আমি আসবো, কিন্তু সেটা কি আমরা পাই? সেটা কি না। তখনই কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে দেখে আমাদেরকে, সেটাই কিন্তু একটা বিষয়। কোনো সময় এখন পর্যন্ত আমরা সেটার থেকে বের হয়ে আসতে পারি নাই। যদি অপরিচিত কেউ হয়, আমরা পরিচিত হলে তখন আপনাকে ব্যবহারটা করবে। তারপরে বারবার একই ঘটনা ঘটছে। আমরা জানি আমাদের এখন কিন্তু আমি পুলিশ রিফর্ম প্রজেক্টে অনেক দিন ছিলাম, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় এসছে যে একটা বিশেষ করে মডেল থানা বলতে কি আমরা বুঝি নাকি যে মোবাইল ফোন থাকবে আর ক্যামেরা থাকবে আর হলো ভালো গাড়ি বিল্ডিং থাকবে, তা না। মডেল থানা বলতে বিশেষ করে বনানীও একটা মডেল থানার ভিতরেই পড়ে। সেখানে কিন্তু নারী পুলিশ আছে, নারী অফিসার আছে। একটা মেয়ে আসার পরে তাকে কিন্তু একটা মেয়ে নিয়ে যায়, প্রথমে তার সঙ্গে তাকে কমফোর্টেবল করার চেষ্টা করবে, তার কাছ থেকে কথা নিবে, এবং যখন এই ধরনের একটা ঘটনা নিয়ে আসে তখন প্রথমে তার কথা শুনে তাকে একেবারে এমপ্যাথি সিম্প্যাথি বলবো না, সে সব কিছু দিয়ে তাকে একটা দিবে, সাপোর্ট দিয়ে তাকে, কারণ একজন মেয়ে যখন বলবে আমি ধর্ষিত হয়েছি সেটাই কিন্তু যথেষ্ট, এবং সেখানে এটা করবে। কিন্তু এটা বারবার আমরা ঢাকা শহরে আরো দেখছি, গারো মেয়েটা যেভাবে 3টা থানা ঘুরে বেড়াচ্ছিল। ঢাকার বাইরে তো থানা পর্যন্ত, থানাতে একটা খেলা চলে এবং যার শক্তি আছে, শক্তিশালী, সেই পক্ষে কাজটা চলে। অতএব এটা এত বলার পরে আমরা এখনো দেখি সেখানে
নারীবান্ধব পরিবেশ এবং সেখানে যেই বিষয়গুলা ইমিডিয়েট করা উচিত ছিল সেটা করে নাই এবং তারপরে 2টা দিন লাগলো সেটা। অতএব এইটা একই কথা আমরা বলতে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা মেয়েদেরকে নারী হিসাবে দেখি, মানুষ হিসাবে দেখি না, এবং যখনই একটা মেয়ে, কোনো ধর্ষিত মেয়ে কোনো কিছু হয় তখন তাকে খারাপ মেয়ে হিসাবে চিন্তা করি, তার ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করে, সে কোনো সেক্স ওয়ার্কার কিনা, সে কেন রাত্রের বেলা বাইরে গেছিল, কেন হোটেলে গেছিল, ওইটা খোঁজার চেষ্টা করি। তো এখন আমাকে ধর্ষণই সেটা একজন যদি সেক্স ওয়ার্কারও যদি বলে যে আমি ধর্ষিত হয়েছি সেটাও কিন্তু মানতে হবে, এবং এই ধরনের জাজমেন্ট আছে পৃথিবীতে। এবং সালমা আলী, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর শিপা হাফিজা আপনার কাছে আসবো যে এই যে ধর্ষণী এবং একই সঙ্গে সামাজিকভাবে এটার প্রতিরোধটা কিভাবে করা সম্ভব, আমরা কিন্তু কোথাওই এটা নিয়ে খুব বেশি আলোচনা হতে শুনি না। পরিবারে আলোচনা হয় না, স্কুলে আলোচনা হয় না। এই জিনিসগুলি কিভাবে আপনার আলোচনার মধ্যে নিয়ে আসা সম্ভব? কারণ শেষ পর্যন্ত দেখা যায় যে সামাজিক প্রতিরোধী হয়তো এটার একটা বড় প্রতিষেধক হতে পারে। আপনার কাছ থেকে জানবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিশ্চয় বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শিপা হাফিজা, যেটি বলছিলাম যে সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা এবং যৌন হয়রানি অথবা একেবারেই ধরেন ধর্ষণের মতো ঘটনাগুলি, সেগুলির ক্ষেত্রে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা, সেই জায়গাটা আমাদের কাজ খুব কম হচ্ছে বলে মনে হয়। এইটা কিভাবে আরো বাড়ানো যায়, বিশেষ করে স্কুল কলেজেও এটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ আছে? আমার অভিজ্ঞতায় আমি দেখেছি স্কুল কলেজে এরকম বিষয় আলোচনাতে গেলে সেখানে প্রচুর সহযোগিতা এবং উৎসাহ পাওয়া যায়। আমরা অনেক আগে 97-এর দিকে গ্রামের হাই স্কুলগুলোতে গিয়েছিলাম এবং আমরা ভাবছিলাম দেখি কি হয়, গুড টাচ ব্যাড টাচ এইভাবে করে আমরা জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা ওদের। সেখানে দেখেছি তাদের প্যারেন্টসরা, তারপরে মিডিয়া, প্রায় দেখি পেপারে নিউজ আসে, নিউজ কাটিং আমার টেবিলে। তো আমি তো খুবই বিরক্ত হয়েছি, এইটার জন্য আমরা কোনো রকম টাকা পয়সা ব্যবহার করছিলাম না, আমার এক্সিস্টিং প্রোগ্রামে অন্য কাজের মধ্যে কেউ ভলেন্টিয়ার করে কাজটা করছিল। তা বলছে আমরা এরকম মিডিয়ার জন্য টাকা খরচ করছি কোত্থেকে? বলছে আমরা করছি না। সাংবাদিকরা আমাদের ওয়ার্কশপ শুনলে ওনারা ওখানে আসে। তারপরে আমরা 1 বছর করে ওটা বন্ধ করতে হয়েছিল। এরপরে আমার কাছে অনেক চিঠি এসেছে প্যারেন্টসদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে, আমাদের সাথে এই কথাগুলো বলেন। তো তারপরে যেটা হলো 2009-এ আপনারা জানেন যে একটা বিরাট যৌন হয়রানির একটা বিরাট ঘটনা ঘটতেই থাকলো। আমাদের একজন টিচারকে হত্যা করে ফেললো পারপেচুয়েটররা, উনি প্রতিবাদ করেছিল বলে। একজন মাকে হত্যা করলো, মা যেহেতু প্রতিবাদ করেছিলেন মেয়ের জন্য। তো ওই সময়টা আমরা তারপর থেকে আমরা স্কুলে বেশ কিছু কাজ করেছি, প্রায় 400 স্কুলের সাথে, এবং সাথে সাথে কমিউনিটি, পুলিশ, লোকাল গভর্নমেন্ট। আমি আজকেই খবর নিচ্ছিলাম ওইসব জায়গাতে এরপরে আসলে ওই অ্যাসেসমেন্টটা হয় নাই। হয়তো একটা অ্যাসেসমেন্ট হলে আমরা বলতে পারবো যে আসলে কোনো ডিফারেন্স হয়েছে কিনা মানুষের মধ্যে। কিন্তু আমি যেটা দেখেছি ওই জায়গায় এনজিওর প্রোগ্রাম তো বেশি দিন চলে না, শেষ হয়ে যায়। ওখানে কিন্তু জনসাধারণের উদ্যোগে ওরা কিন্তু ডিস্ট্রিক্ট যৌন হয়রানি নেটওয়ার্ক করেছে, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক করেছে। এই যে শব্দ নিয়ে তো অনেক টাবু, কিন্তু এখন ওই শব্দটা ওদের কাছে আর টাবু নেই। এখানে মুক্তিযোদ্ধা আছেন, রিটায়ার্ড অফিসার আছেন, জার্নালিস্ট আছেন, অনেক রকম মানুষজন আছেন এবং তারা এই কাজ করছেন। যখন মনে আছে কিনা রাজন হত্যা হলো সিলেটে, একটা বড় করে আসলো মিডিয়াতে, তখন এই নেটওয়ার্কগুলো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিল। এবং আমাদের মনে হচ্ছে নেটওয়ার্ক যখন, তারা সবার সাথে কাজ করে, তারা একটা দোকানদারের কাছে গিয়ে কথা বলতে পারে, গভর্নমেন্ট অফিসারের সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে, ডিসির অফিসে যায়, এবং তারা ভালো আন্দোলন তুলেছিল গড়ে। যার ফলে আমরা ওটা একটা কারণ যে রাজন হত্যার বিচারটা খুবই তাড়াতাড়ি হলো, প্রপার বিচারে এতে গেল। তো আপনি যেটা বলছেন যে ধর্ষণ নিয়ে আমরা কথা বলি না, একদমই সত্য কথা। ধর্ষণ, সেক্সুয়াল রাইটসটা কি? একটা বাচ্চা বড় হলে তার শরীরের গঠনের পরিবর্তন হয়, ডিফারেন্ট অর্গানসের পরিবর্তন হয়, এই জিনিসটা সেই বাচ্চাকে আমরা শেখাই না। কাজেই সে ভালোটা শিখতে পারে না যে কিভাবে নিজের শরীর ব্যবহার করবে, প্রোটেক্ট করবে নিজেকে, ও যা চায় তাই করবে। তা না করে ওকে আমরা এত ভয় দেখাতে থাকি, সে তার মিসবিহেভ করে। পৃথিবীতে বহু স্টাডিতে দেখা গেছে, অথবা রং সোর্স থেকে ও ইনফরমেশন। আমি আসছিলাম সেখানে, পৃথিবীতে অনেক স্টাডি আছে দেখিয়েছে যেখানে সেক্সুয়াল রাইটস নিয়ে
আলোচনা হয়েছে, স্কুল কারিকুলামে গেছে, সেখানে কিন্তু ওই ঝুঁকিপূর্ণ সেক্সুয়াল বিহেভিয়ারটা অনেক কমে যায়, কারণ তারা জানে যে কোনটা ঝুঁকি হবে কোনটা না, আর যদি যেতে চায় তাহলে বুঝে সোজে যায়। আরেকটা হচ্ছে যে কে শেখায় আমার মেয়েকে মেনস্ট্রুয়েশনের কথাটা, কে শেখায়? আমি মা শিখাই না, বাবা বলি না, তাকে শেখায় তারই বয়সের আরেক বন্ধু যে আসলে অর্ধেক জানে কি জানে না। কিংবা একটা ছেলেকে তার মেনস্ট্রুয়েশন করছে সেটা কি, সে ওই জানে এটা একটা দোষের কথা। নামগুলা দেখেন, আমরা বলি না মেনস্ট্রুয়েশনকে আমরা বলছি কি জানি, স্বপ্ন দোষ। এটা দোষের কি? এটা শারীরিক একটা পর্যায়, তাকে বলতে হবে হোয়াই ইট ইজ গুড অর নট এন্ড হোয়াই ইট ইজ হ্যাপনিং। যখন আজকালকার নতুন জেনারেশনের ছেলেমেয়েরা অনেক ইনকিউজিটিভ, ওরা তো শুধু বাবা মার কাছ থেকে শেখে না, শিক্ষকের কাছেও শেখে না, ওদের শেখার দরজা অবারিত হয়ে আছে। কাজে এখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে আসতেই হবে এবং এই শিক্ষাগুলো প্রচলন করতে হবে। এটা ইম্পসিবল না। আমরা ইভেন দেখেছি যখন আমরা সেক্সুয়াল রাইটস নিয়ে কথা বলছিলাম, স্কুলের সাথে কাজ করছিলাম, মাদ্রাসার শিক্ষক আমাদের সাথে এসে কথা বলছেন, আপনি তো সব আমাদের কথাই বলেন, আমরা আরবিতে বলি, আপনি বাংলায় বলেন, আমাদের স্কুলে আসেন। মানে সবকিছুরই মানুষকে জানতে হবে ঘটনাটা কি। এই আলাপটা যদি হতো তাহলে সে জানতো ধর্ষণ, রেপ কত ভয়ঙ্কর একটা বিষয়, এটা কত বড় ক্রিমিনাল একটা অফেন্স, এবং তখন সে ধর্ষণ করতে হয়তো বিরত হতো। আরেকটা বড় কারণ ধর্ষণের কিংবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট পথে ঘাটে কমেছে কিন্তু, কারণ ওই যে মোবাইল কোর্ট এসে ধরে নিয়ে যাচ্ছিল, বিচার হচ্ছে সাথে সাথে। ধর্ষণে আমরা বিচারটা পাচ্ছি না। যতদিন আমরা বিচারহীনতায় থাকবো এটা কিন্তু বাড়তেই থাকবে, কারণ এটা তো আসলে নারীর সেক্সুয়ালিটি, নারীর রূপ চেহারার জন্য ধর্ষণ হয় না। আমরা এখন সবাই জানি ধর্ষণের পিছনে আরো অনেক বড় বিষয় কাজ করে, টোটাল একটা ডিফারেন্ট মাইন্ডসেট, একটা পাওয়ার হাঙ্গার, পাওয়ার দেখানোর, ক্ষমতা দেখানোর, যেটা করেছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান জান্তারা, আমাদের মেয়েদের উপরে শরীরের অত্যাচার করে দেখিয়েছিল আমরা শক্তিশালী। এইটাই কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আমরা যখন দেখছি ছোট শিশুরা অধিকাংশ হারে ধর্ষিত হচ্ছে, অথবা গত বছরে 4000 অ্যাটেম্পটেড রেপ হয়েছে, প্রায় 14% এই মেয়েরা, বাচ্চাগুলো আত্মহত্যা করেছে। এই যে বাচ্চাদের উপরে কেন করে? ওদের শরীরের জন্য করে? তা তো করতে পারে না, করে কোনো না কোনো কারণ, তার জমি, তার কোনো একটা প্রতিপত্তি দেখাতে হবে, সেই সবচেয়ে বড়। অবশ্যই অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্যই এই ঘটনাগুলি ঘটে। কাজী রিয়াজুল হক, এই যে বিচারহীনতার একটা মূল কারণ আমরা পাচ্ছি, একটা হচ্ছে মানসিকভাবে হয়তো তারা খুব সুস্থ না যারা এই ধরনের ঘটনাগুলি ঘটছে, কিন্তু একই সঙ্গে যদি বিচার হয় তাহলে মানে ওই প্রস্তুতিটাও হয় যে এটি একটি অপরাধ, এই অপরাধের সাজা এই হতে পারে। সেই জায়গাটায় কিভাবে আমরা ব্যাপারটাকে দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যেতে পারি যেন সাজার কারণে মানুষের ভিতরে এই সচেতনতা তৈরি হয়? দেখুন, একটা অপরাধের বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হলে অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয়। যেমন শুরুই হয় প্রথমে তাকে থানায় আসতে হবে, থানা হচ্ছে প্রথম যেখানে যে সে রিপোর্ট করবে, তারপর থানার পর থেকে তারা মামলাটা এজাহারটা নেবে, এফআইআর-ভুক্ত করবে, তারপর তারা তদন্ত করে তারা একটা প্রতিবেদন দেবে, চার্জশিট দিল কি দিল না, তারপর আসবে প্রসিকিউশন লয়ার। কারণ এই মামলাগুলো যেগুলো হচ্ছে সেগুলো রাষ্ট্রই তখন বাদী হয়ে যাচ্ছে, রাষ্ট্রপক্ষ হয়ে যাচ্ছে এই ভিকটিমের পক্ষ থেকে। তো সেখানে রাষ্ট্রের যে আইনজীবী আছে, সেই বিজ্ঞ আইনজীবী তখন এটার জন্য ফাইট করবেন এবং কোর্টের কাছে পুরো ঘটনাটাকে সেইভাবে তুলে ধরবেন যাতে অপরাধীর শাস্তিটা হয়। কিন্তু আমাদের এখানে বিষয়টা হয়েছে যে এই যে বিভিন্ন প্রক্রিয়াগুলো, স্তরগুলো রয়েছে, এই স্তরগুলোর কোনো স্তরই সঠিকভাবে কাজ করছে না। আপনি যখন প্রথমে এফআইআর মানে এজাহার নিয়ে যাবেন বা আপনি বলবেন, আমাদের আইনে পরিষ্কার করে বলে দিয়েছে, আমাদের ফৌজদারি কার্যবিধি থেকে পরিষ্কার করে বলে দিয়েছে 154 ধারাতে, যে যখন কোনো আমলযোগ্য অপরাধ, মানে যেটা বিনা প্রমাণে পুলিশ গ্রেফতার করতে পারে, আমলযোগ্য কোনো অপরাধের ঘটনা নিয়ে কোনো অভিযোগকারী আসবেন, তখন সঙ্গে সঙ্গে তাকে সেটা এফআইআর-ভুক্ত করতে হবে। এটা দ্যাটস ম্যান্ডেটরি ফর দ্য পুলিশ অফিসার or officer in charge of the police station। এবং 156 ধারাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এই ঘটনা নিয়ে সঙ্গে সঙ্গে তাকে দ্রুততম সময়ের ভিতরে ঘটনাস্থলে ছুটে যেতে হবে, তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে আর কি। তো এই যে বিষয়গুলো, এবং এটাও পুলিশের, আবার পুলিশ আইনে যদি আপনি আসেন, পুলিশ আইন 1861-এর, তাতেও আবার পরিষ্কার করে 29 ধারাতে বলে দেওয়া আছে যদি এর কোনো ব্যত্যয় ঘটে, পুলিশের কোনো গাফিলতি দেখা যায়, তাহলে
পুলিশের বিরুদ্ধে শুধু ডিপার্টমেন্টের উপস্থিত না, পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে, ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে যাবে এবং ম্যাজিস্ট্রেট তাকে জেল এবং জরিমানা দিতে পারবে। এই যে বিষয়গুলো, কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি যে এফআইআর নিতে, যেমন এই বনানীর ঘটনাটা দেখেন এফআইআর নিল না, শ্রীপুরের ঘটনা দেখলেন এফআইআর নিল না, তো যেটা হয়তো আমাদের নলেজ আছে, এরকম বহুত ঘটনা ঘটছে, তারা এফআইআরটা নিতে পারছে না। তো তারপর এফআইআর নেওয়ার সময় এত দুর্বল করে এফআইআরটা নেবে, কারণ ও তো একটা সই করছে পরবর্তীকালে তার রেজিস্টারে, এত দুর্বল করে এফআইআরটা নেবে যে এফআইআরটা পরবর্তীকালে সে টিকানোই কষ্ট হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যায় তারা চার্জশিট দিচ্ছে, তারা বলছে আমরা চার্জশিট দিচ্ছি, দোষী পেয়েছে, কিন্তু চার্জশিটের ভিতরে এমন কিছু দুর্বলতা রয়ে যাচ্ছে যেটা কোর্টের পক্ষে সেটা করা সম্ভব হচ্ছে না। তারপর ধরেন মার্কেট সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে, আমি সম্প্রতিকালে আমি অনেকগুলো জেলখানা ভিজিট করেছি এবং আমি সবসময় দেখতে চেষ্টা করেছি, বের করতে চেষ্টা করেছি যে কে দীর্ঘদিন ধরে বিনা বিচারে জেলখানা আটকে আছে। কেন জেলখানায় দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটকে আছে? কারণটা হচ্ছে তার তদন্ত হচ্ছে না। 4 বছর, 5 বছর, 6 বছর, আপনারা জানেন আমাদের দেশের সবচেয়ে আলোচিত ঘটনাটা আজ কত বছর হয়ে গেল, তাই না? তদন্ত প্রতিবেদন পেলাম না আমরা। ত্বকের ঘটনাটা এখন পর্যন্ত 4 বছর হতে চললো প্রায়, এখন পর্যন্ত আমরা তদন্ত প্রতিবেদন পেলাম না। এই যে তদন্ত যে দীর্ঘসূত্রিতা, তারপর তদন্তর পরে যখন আপনি দেখছেন তারপরে যে বিভিন্ন প্রক্রিয়া, উকিল সাহেব টাইম চাচ্ছে, এই যে বিভিন্নভাবে আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হচ্ছে যে মামলাতে কোর্টের কিছু করার থাকছে না। মামলা যখন কোর্টে যায় সেই বিষয়টা একটু সালমান আলীর কাছ থেকে জানতে চাইবো যে আমরা অন্য মামলায় যাই দেখি না কেন, বলা যায় যে ধর্ষণ মামলা বা এই ধরনের যে মামলাগুলি আছে সেইটা পুরো সময়টাই আসলে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যেতে হয় যারা অভিযোগকারী। সেইটা আমরা কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারি বা কোনোভাবে আরো বেশি সহায়তা করতে পারি, সেখানে ইন্টারভেনশনের সুযোগগুলি কোথায় কোথায় আছে? একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছে। আজকে বাংলাদেশের নিচে আরো বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সালমান আলী, যেটি জানতে চাচ্ছিলাম যে আদালতে আর একটা ট্রমার মধ্য দিয়ে যেতে হয় অভিযোগকারীদের, এইখানে আসলে কি করণীয় আছে, কিভাবে এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় এবং দ্রুত মামলার, এটা যদি দ্রুত করা যায় অন্তত ট্রমাটাও কমানো সম্ভব। এটা একটা ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে যথেষ্ট হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে এই সাউথ এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়ায় এবং পৃথিবীতে, যেটা কিন্তু এখানে কিন্তু তারপরে আমি বারবার কয়েকদিন থেকে বলছি, ভার্মা কমিশন যেটা দিল্লিতে ওই বাসের ঘটনাটার পরে যে এসছে, সেখানে কিন্তু সেট আপ গাইডলাইনের ভিতরে অনেকগুলো বলা হয়েছে। এখন আমরা যেটা দেখি যে একটা মেয়ে ধর্ষণের সময় যেরকম থাকে, তারপরে দ্বিতীয়বার যখন সে যায় মেডিকেল করতে এবং থানায় কেসটা নিয়ে, দ্বিতীয়বার ধর্ষিত হয় অনেক বেশিভাবে। তারপরে তৃতীয় যখন সে কোর্টে যায়, অপোজিট লয়ার তাকে যেভাবে ধর্ষিত করে, সেটা এই সমস্ত কারণে কিন্তু আগের থেকে মেয়েরা এবং তার আত্মীয় স্বজন চায় না। আমরা জানি ক্যামেরা ট্রায়ালের কথা বলা আছে, অনেক বিষয়, বেশিরভাগ কেস কিন্তু সেই পর্যন্ত যায় না, তার আগে কিন্তু আপোষ হয়ে যাচ্ছে অনেক কিছু, কেস পর্যন্ত কোর্টে কেস পর্যন্ত যায় না। আমি যদি গত কিছুদিনে আমি কয়েক পার্সেন্ট যায় এবং কয়টা 10% কেস শুধু হয়েছে, তারপরে 3 থেকে 4% জাজমেন্ট পর্যন্ত গিয়েছে, তারপরে আসামি পলাতক। এটাই বাস্তবতা। সেইখানে কি কারণে মেয়েরা বারবার ধর্ষিত হবে, এটা একটা বিষয়। এটার জন্য আমরা কিন্তু অনেকগুলা গাইডলাইন আছে, অনেক বিষয় আছে। আপনি জানেন যে সময় মেডিকেল টেস্ট সময় 2 ফিঙ্গার ইস্যুটা একটা ভীষণভাবে আপত্তিকর, কিন্তু এখন পর্যন্ত সেইটার কিন্তু ব্যবহার হচ্ছে। যদিও আমরা আশা করছি একটা কেস পেন্ডিং আছে, ওটা জাজমেন্ট আসার পরে হবে কিনা, কিন্তু আমি খুব বেশি আশা করি না। কেন, আমাদের অনেক ভালো ভালো জাজমেন্ট আছে, সেই জাজমেন্টগুলো নিয়ে কেন আজকে সকালেও আমরা আলাপ করছিলাম যে জাজমেন্টগুলো ইমপ্লিমেন্টেশন হয় না এবং আইনি মানা হয় না, এই বিষয়গুলো আছে। অতএব এই বিষয়গুলোর জন্যে এখন আমাদের যে অনেকগুলো রেকমেন্ডেশনের ভিতরে একটা রেকমেন্ডেশন যেখানে যেই আপনি পরশুদিন জানেন আরেকটা জাজমেন্ট এসছে, আরেকটা রুলস আসছে হাইকোর্ট থেকে, যে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেই সময়ের ভিতরে ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার কথা, এবং আজকে দেখলাম যে সব আসামি ধরা পড়ে গেছে, তাহলে কিন্তু 15 দিনের ভিতরে চার্জশিট দিয়ে দেওয়ার কথা যদি আসামি ধরা পড়া থাকে। যদি না 15 দিনের ভিতরে পারে, তাহলে তাকে কৈফিয়ত দিতে হবে কেন, এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের একজন বিচারক সেটা
তদন্ত করবে এবং দেখবে এবং কোর্টকে তারা জানাতে হবে। দ্বিতীয় হলো যেই কেসটা যেই 180 দিনের ভিতরে করে ফেলার কথা সেটার ভিতরে নারী শিশুতে যা ধরা আছে তার ভিতরে শেষ করার জন্য বলা হয়েছে। যদি সময় মতো না করতে পারে তাহলে জানাতে হবে কেন পারে নাই। এইটা যদি আমাদের এটা আইনেই আছে কিন্তু আইন প্রয়োগ হয় না দেখে আবার দ্বিতীয়বার তৃতীয়বার আসতে হয়, তাহলে এটা হবে। এবং আমরা চাই এই শুধু এই কেসটা না, অনেক কেসে কিন্তু হারিয়ে যাচ্ছে, বেশিরভাগ কেস আসেই না, হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটা কেস এই স্পিডি ট্রায়ালের ভিতরে নিয়ে প্রত্যেকটা কার্য দিবসে করে শেষ করতে হবে। কিন্তু রাজন যে শুধু ডিস্ট্রিক্ট কোর্টে হয়েছে, হাইকোর্টে আটকে গেল তা না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত এক সময়ের ভিতর করে আসামিকে শাস্তির আওতায় যদি আনা যায় তাহলে এই ধরনের কেসগুলো কমবে বলে আমি মনে করি। অতএব এইটাই আমরা আশা করি। আর এই যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়টা আমি একটু টাচ করতে চাই, আমি যেহেতু পিটিশনার, আমাদের এইটা কিন্তু বারবার এত ভালো একটা জাজমেন্ট, কিন্তু সেই জাজমেন্টটা যদিও বলবো কিছু কিছু কর্মক্ষেত্রে এবং কিছু কিছু জায়গায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কাজ হচ্ছে কিন্তু কমিটি শুধু দায় সরা। কিন্তু এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলা থেকে আরম্ভ করে এবং অনেক জায়গা অনেক কলেজ স্কুল ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু এখনো কমিটি করা হয় নাই। বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু না দায় সারা একটা কমিটি। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় সরকারের নড়েচড়ে বসা উচিত এবং একটা মনিটরিং। আরেকটা কেস হয়েছিল যে বছরে একবার প্রত্যেকে রিপোর্ট দিবে কোর্টকে, সেটাও কিন্তু মানা হচ্ছে না। তা আমি আজকের এই এর ভিতরে এটা বলছি কারণ ওই যৌন হারা ওইখানেও কিন্তু এই যৌন হারানোগুলো থেকে একটা রেপ পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে হচ্ছে, কিন্তু সেগুলা আসছে না। ফলে সেই শেষ পর্যন্ত ওই জায়গাটাই আসছে যে সোশ্যাল সার্ভিলেন্সটা কীরকম আছে, এবং সেটার জন্য কিন্তু অনেকগুলি প্রাতিষ্ঠানিক দিক নির্দেশনা আছে সবগুলি প্রতিষ্ঠানে, যেটা থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে। আমরা মনে করি আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু প্রতিষ্ঠান বলতে সব না না, আমি কিন্তু এখন একটা কথা বলেছি, আপনি আমাকে বলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে রাত্রেবেলা মেয়েরা কাজ করে, আপনাদের কি কমিটি আছে? কমিটির কি বাইরের থেকে 2 জন কমিটি মেম্বার আছে? একটা টিভি ইলেকট্রিক এমনকি প্রথম আলোর মতন সেখানে কোনো কমিটি আছে কিনা এটা দেখার কিছু না। আমার মনে হয় এটা সবারই যে দায়িত্ব সেই জিনিসটা মনে করিয়ে দিতে হবে এবং এটা একটা সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসলে হয়তো ফল পাওয়া যাবে। কারণ অন্তত প্রতিদিন এটা চর্চার মধ্যে থাকলেও কিন্তু এক ধরনের সতর্কতা তৈরি হয়। সেই জিনিসটা আমার মনে হয় যে সব প্রতিষ্ঠানে, এটা কিন্তু অনেকেই মনে করে শুধু বুঝি শিক্ষা প্রতিষ্ঠান বা কিছু, এটা যে সব কর্মক্ষেত্র মানে প্রত্যেকের কর্মক্ষেত্র। আমরা একটা বিরতির পর ফিরে আসছি। শিফা হাফিজা, আপনার কাছে এই জিনিসটাই জানতে চাইবো যে শুধুমাত্র আমরা অবশ্যই চাই যে রেইনট্রিতে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার হোক, এবং একই সঙ্গে এইটা যে আমরা বিচার করতে পারি, আমাদের সব মানে পুলিশের সক্ষমতা আছে, বিচার ব্যবস্থার সক্ষমতা আছে, ফলে একটা এমন একটা পরিবেশে যেতে চাই যেখানে এই ঘটনাগুলির বিচার হবে। সেক্ষেত্রে সামাজিক আন্দোলনের যে বিষয়টা থেকে আমরা শুরু করেছিলাম, সেখানে আমাদের দায়িত্বটা কি হবে, কিভাবে করলে পরে আসলে এই চাপটা বজায় রাখা সম্ভব? ছাত্র বাংলাদেশে নিচে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শিফা হাফিজা, এই রেইনট্রির ঘটনাটি, এটা বলা যায় যে সারা বাংলাদেশে আলোচিত। এই যে এই একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এটাকে যদি বিচারটা দ্রুত করা যায় মানুষের মধ্যে, তাহলে এটার অনেক বড় ইম্প্যাক্ট পড়ার একটা সুযোগ আছে। সেই সুযোগটা আমরা কিভাবে নিতে পারি, বা রাষ্ট্রও কিন্তু এই সুযোগটা নিতে পারে? খুব সঠিক বলেছেন। এটা যদি আমরা বিচারটা পর্যন্ত হয়ে যায় এবং সঠিক টাইমের মধ্যে শীঘ্র হয়ে যায়, তাহলে এটা একটা এভিডেন্স তৈরি হবে। এই এভিডেন্সটা এটা আমরা অবশ্যই আমাদের সরকারকে এটার জন্য আমরা বাহবা দেব, এবং এইটা যদি করতে পারি আমরা, তাহলে নিশ্চয়ই বাংলাদেশে অন্যান্য যে অভিযোগগুলো আছে, বিশেষ করে ধর্ষণের, সেক্সুয়াল হ্যারাসমেন্টের, সেগুলো নিশ্চয়ই বিচার করা যাবে। এক। দ্বিতীয় হলো কিভাবে একটা জোরদার করবেন সোশ্যাল, এই যে আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে। আমার মনে হয় হাইকোর্ট ডিভিশনের একটা ডাইরেকশন আমাদের অনেক সাহায্য করেছে এখানে, যেটা হলো 2009 হয়েছিল যে প্রতিটি ইনস্টিটিউটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিড্রেসাল একটা কমিটি থাকতে হবে, এবং এদের কাজ হবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিষয়টা কি, কেন, কিভাবে হয়, এন্ড ইউ হ্যাভ এ রাইট টু হ্যাভ এ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফ্রি লাইফ। এই আলোচনাটা সবার সাথে বলা, এটা কি ভিজিবল রাখা, এই কাগজ, এই ডকুমেন্ট যাতে সবাই পড়তে পারে, জানতে পারে। তাহলে যার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবার ভয় আছে তারা জানবে কিভাবে তাদের মানে কোন ব্যবস্থাগুলো আছে। যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার প্রবণতা আছে সে কিন্তু ভয় পাবে, কারণ এখানে একটা
একটা মেকানিজম আছে যেখানে তাকে ধরা খেতে পারে। এখন এটা যদি প্রতিটি ইনস্টিটিউশনে থাকে, অ্যাটলিস্ট বড় ইনস্টিটিউশন বলতে আমি বলছি ইভেন যে আপন জুয়েলার্স, ওখানে তো একটা মার্কেটের মধ্যে সে আছে, সেই মার্কেটে একটা থাকুক, আপনার ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা থাকুক। আসলে কিন্তু জানি না ইন্ডিপেন্ডেন্ট টিভিতে এই মুহূর্তে আসলে কোনো মেয়ে কোনোভাবে সংকীর্ণ হচ্ছে কিনা, হ্যারাস্ট হচ্ছে কিনা। তো এই যদি কমিটিগুলো থাকতো, মাসে একবার দুইবার কোন এক সময় তারা বসতেন এবং ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। আপনি যখন বলবেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট কি, মানুষ তখন বুঝতে পারবে এটা কি এবং কেন করতে হয়, কেন করতে হয় না, আর কোথায় যেতে হবে। সবটা আসল কথা হলো যেখানে গেলে তাকে আপনি শাস্তি দেবেন না, সাহায্য করবেন। এটা যদি করতে পারি, সামাজিক মাধ্যম এখন কিন্তু অনেক একসঙ্গে হয়েছে। আমি ইদানিং আমি বহু 40-50 বছর পর বোধহয় টিএসসিতে যাচ্ছি, কারণ ইয়াং জেনারেশনরা কিছু করার জন্য একত্রিত হচ্ছে। ফলে সেই শক্তিটাও আমাদের কাজে লাগাতে হবে। এই শক্তিটা আমরা যেন কাজে লাগাতে পারি। সালমা আলী, এইখানে আপনার কাছে একটু যাব যে যেই প্রতিরোধের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে যদি প্রতিষ্ঠানগুলিতে এই চর্চা বাড়ানো যায়, তাহলে আপনি প্রথমে যে কথাটি বলেছিলেন, অনেক সময় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ইনস্ট্যান্টলি আমরাও বলতে পারি না, পরামর্শ দিতে পারি না যে কোথায় যাবে, কি করবে। সেটা যদি চর্চার মধ্যে থাকে তাহলে কিন্তু এটা তাৎক্ষণিকভাবে একটা ভালো কিছু করার সুযোগ থাকে। ধন্যবাদ। যেহেতু কোথায় যাব, এটা কিন্তু আমার যদি বিশেষ করে ধর্ষণের বিষয়টা অন্য, ধর্ষণের বিষয় পরিষ্কার বলা আছে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ স্টেশনে যেতে হবে এবং পুলিশ স্টেশনে যেয়ে তাকে এটা করতে হবে এবং মেডিকেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস তাড়াতাড়ি করে ফেলবে। হ্যাঁ, ক্রিমিনাল কেস হিসাবে নিতে হবে এবং সেখানে তারা প্রয়োজন হলে পুলিশকে বলবে। সে যদি নিজে অ্যাওয়ার থাকে সে পুলিশকে বলবে। আর এখানে স্পেসে বলে তারপরে এই বিষয়টাকে নিয়ে করে তারপরে একটা সময়ের ভিতরে, এটা আমি এখন আর যদি সময় থাকে বলবো। আর এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আমি একটা কর্মস্থল যদি হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়, এই দুইটাই তো। আর তারপরে রাস্তাঘাটের জন্য আছে, ওইটার জন্য কিন্তু আমরা আরেকটা কেস করেছিলাম যেটা 2010-এ জাজমেন্ট পেয়েছিলাম। সেখানে কিন্তু কিভাবে রাস্তাঘাটে অন্যান্য জায়গায় বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে। এখন যে বিষয়টা হলো যে এখানে কিন্তু কমিটি একটা করা, প্রথম কথা ডেফিনেশনটা কি কি এইটার ভিতরে পড়বো, তার একটা ডেফিনেশন, একটা কম্প্রিহেন্সিভ ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা জানা। সেখানে কিন্তু অঙ্গভঙ্গির থেকে আরম্ভ করে কোনো একটা উক্তি থেকে আরম্ভ করে দেওয়ালে লিখন থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়গুলো একদম অনেকগুলা বিষয় আছে। তারপর একটা কমিটি করতে হবে, সেই কমিটিতে সর্বনিম্ন 5 জন সদস্য থাকবে, মহিলা সদস্য বেশি থাকতে পারে এবং বাইরের সংগঠন থেকে 2 জনকে নিতে হবে। 5 জনের ভিতরে যদি 2 জন বাইরে থেকে 3 জন, সেই কমিটি থাকবে, একটা বক্স থাকবে কমপ্লেন এবং প্রত্যেকটা একদম। আমরা যদি এই চর্চাগুলি করতে পারি তাহলে হয়তো যে কথাটা বলছিলাম যে আমাদের কোথাও কিন্তু সেভাবে মানা হয় না এবং সেখানে কমিটি এবং প্রথমে একজন চাকরি নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সেই বিষয়গুলোকে অবগত করতে হবে। অবশ্যই আমরা চাই যে এইগুলির চর্চাটা বাড়ানো হোক। কাজী রিয়াজুল হক, আপনার কাছ থেকে একদম শেষ সময়ে জানতে চাইবো যে সত্যিকার অর্থে এই যে সামাজিক আন্দোলনটা সবকিছুই একটা পজিটিভ দিকে যেতে পারে যদি আসলে মানে যথাযথভাবে এই মামলার বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়। রাইট। এবং মামলার বিচার প্রক্রিয়ার সাথে যে কথাগুলো, যে প্রসঙ্গগুলো এসে যায়, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের একটা অ্যাওয়ারনেস ব্যাপকভাবে ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা মানুষ জানবে তার রাইট কী আছে এবং তার রেসপন্সিবিলিটিস কী আছে, এই বিষয়গুলো তাকে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সেটা সঠিকভাবে করতে পারি, আমার রেসপন্সিবিলিটি সম্পর্কে আপনি একটু সামাজিক আন্দোলনের কথা বলেছিলেন, একটু আগে আমরা পুলিশের ভূমিকার কথা বলেছিলাম, একটু আমরা ভিকটিমের কি কি অভিজ্ঞতা থাকতে হবে এটা কথা বলেছিলাম। তো এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি যে আমরা প্রত্যেকের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হতে, তার রাইট কী আছে, তার রেসপন্সিবিলিটি কী আছে, এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা, এবং সঠিকভাবে যদি আমরা আমাদের সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করতে পারি, বা কাজ না করলে তার যে একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জন্য তাকে যদি আমি শাস্তি দিতে পারি যে কাজ না করবে, একটা ইনসেন্টিভ থাকতে হবে
নেগেটিভ পজিটিভ দুই ধরনের ইনসেন্টিভ থাকতে হবে। এগুলো যদি আমি সমাজে শুরু করতে পারি, পুলিশ অফিসারকে আমি প্রচুর রিওয়ার্ড দেবো, যে সমস্ত পুলিশ অফিসার ভালো কাজ করছে, যে সমস্ত পুলিশ অফিসার খারাপ কাজ করছে তাকে আমি শাস্তি দেবো। আজ পর্যন্ত বনানীর আজ পর্যন্ত বনানীর ওসির ব্যাপারে কোনো সিদ্ধান্তই হলো না। সে এত বড় একটা ঘটনা ঘটলো, 2 দিন ধরে সে আটকে রাখলো ওদেরকে, মানে 2 দিন ধরে সে তাকে মামলার জন্য ঘুরালো, এবং বিভিন্নভাবে সেখানে একটা যৌনাচারের মতো ঘটনা ঘটেছে আর কি। তাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে, তারপর তাকে ভয় দেখানো হয়েছে, তাকে আইনের ফলে আমরা মনে করি যে বিচারটা এখান থেকেই শুরু হওয়া দরকার, যে যারা এর বিরুদ্ধে ছিল তাদেরকে কি আইনের করা প্রতি হলো। তাকে বীতশ্রদ্ধা করে দেওয়া হচ্ছে, যে এগুলো কোনো লাভ হবে না। স্যার, অনেক এবং ধন্যবাদ আরেকটা আমাদের বিষয় সঙ্গে যোগ দেখেন, দেওয়ার জন্য। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার ধন্যবাদ জন্য। জাহিদ। Thank you. এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়।